15ই আগস্ট 1947-এ আমাদের দেশ স্বাধীন হয়। এটা কোথায় লেখা আছে? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টে স্পষ্টভাবে লেখা আছে যে ভারত এবং পাকিস্তান দুটি দেশ তৈরি করা হলো এই আইনের মাধ্যমে। আমাদের স্বাধীনতা সংগ্রামীরা কি ভারতীয় স্বাধীনতা এরকম চেয়েছিল, না এই দেশ চেয়েছিল যেখানে তাদের মাকে 3 ভাগে ভাগ করা হচ্ছে? ভারতের ইতিহাসে মধ্যযুগ থেকে দেখে এসেছি, কি মহারানা প্রতাপ সিংই হন, কি ছত্রপতি শিবাজী মহারাজই হন, তাদের দেশমাতার এক বিন্দু জমিও তারা বিদেশিদের হাতে ছাড়তে চাননি। এবং অসংখ্য ভারতমাতার সন্তান নিজের মাথা কাটাতেও পিছুপা হননি তাদের দেশমাকে রক্ষা করার জন্য। ঠিক তেমনই বাংলা মায়ের সন্তানরাও পিছুপা হননি ব্রিটিশদের রাইফেলের গুলি পিঠে না বুকে সাজিয়ে নিয়েছেন, কিন্তু পরাধীনতার সাথে আপোষ করেননি। আর সেই নির্মম ব্রিটিশ দলের তথাকথিত সর্বাধিনায়ক অর্থাৎ ভাইসরয় মাউন্টব্যাটেন কিনা তাদের স্বপ্নের দেশের প্রথম গভর্নর। বাহ, এ তো হাসির বিষয়, কিন্তু হাসি আসছে না মুখে, তাই তো? একবার ভাবুন তো, বিপ্লবী বাঘা যতীন, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম, প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়ের আত্মার কথা। তাদের অমর আত্মা যখন আজ আমাদের দেশকে দেখবে, তারা নিজেদের ঠিক কী ভাববে বলতে পারবেন? সত্যি কথা বলতে, আমরা স্বাধীনতা ছিনিয়ে নিতে সক্ষম ছিলাম, কিন্তু দেশের কিছু নামমাত্র বড় নেতা জানতেন ভিক্ষাবৃত্তি না করলে বড় বড় জায়গা শাসন ব্যবস্থায় ঠিক পাওয়া যাবে না। তাই রাজনীতি এবং স্বজন পোষণের কাছে হেরে যেতে হয়েছিল ভারত তথা বিশ্বের ইতিহাসের এক ধ্রুবতারা নেতাজি সুভাষচন্দ্র বোস এবং তার আজাদ হিন্দ ফৌজকে। তাহলে স্বাধীনতা গান্ধীজি, JL নেহরু তথা ভারতীয় জাতীয় কংগ্রেসেরই দান কি, তাই তো? একেবারেই না। পারলে বাড়িতে একটা সাপ পুষে নিন, কিন্তু এই ভুল ধারণাটি পুষবেন না। স্বাধীনতায় অবদান জাতীয় কংগ্রেসের তুলনায় নেতাজি সুভাষচন্দ্র বোস এবং আজাদ হিন্দ ফৌজের অনেকখানি বেশি। এমনি বলছি না, নেতাজির ফলোয়ার, উইদাউট ফ্যাক্টস কথা বলি না। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কথা দিলাম, আপনাদের জাতীয় কংগ্রেস নিয়ে যে ভুল ধারণা তা দূর করব না, মুছেই ফেলব সম্পূর্ণ তথ্যের মাধ্যমে। প্রথমে আসি গান্ধীজি এবং তার অহিংস আন্দোলনের পথ নিয়ে। নেতাজি তার বইয়ে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে বাপু অর্থাৎ গান্ধীজি যদি একটা চৌরিচৌরা ঘটনার জন্য পুরো দেশের মানুষের আশার আলো অসহযোগ আন্দোলনকে বন্ধ করে দিতে পারেন, তো তিনি কিভাবে ভারতীয় সৈনিকদের ওয়ার্ল্ড ওয়ার 2-তে লড়তে বাধ্য করছেন? তিনি কার সাথে পরামর্শ করে আমাদের দেশের মানুষদের রক্ত ইংরেজদের কাছে বন্ধক রাখছেন? এবং কংগ্রেস দ্বারা আয়োজিত শেষ আন্দোলন ছিল ভারত ছাড়ো আন্দোলন, যা নামেই ভারত ছাড়ো ছিল। 1942-এ শুরু কিছু সময়ের মধ্যেই হাজতবাস করে প্রত্যেক কংগ্রেসের বড় শ্রেণীর নেতার আন্দোলনের ভূত মাথা থেকে নেমে যায়। যদি কংগ্রেস এবং গান্ধীর নেতৃত্বেই স্বাধীনতা আসে, তবে 1947-এ কেন? স্বাধীনতা তো 1942-এ এসে যাওয়ার কথা। ইংরেজদের তো তবে লাঠি দেখেই ভয়ে দেশ ছেড়ে চলে যেতে হতো, কি তাই না? আরেকদিকে নেতাজি 1942-এ আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হন এবং ভারতের আকাশে স্বাধীনতার সূর্য উদয় করার জন্য তাদের মধ্যে এক নতুন জীবন সঞ্চার করে ফেলেন। 1943 থেকে 1945 এই ফৌজ ব্রিটিশ সৈন্যের সাথে অসংখ্য ছোট বড় লড়াই করে ছিনিয়ে আনে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কিন্তু বিশ্বযুদ্ধের পরিণতি তাদের বিপক্ষে ছিল এবং এক সময় আসে যখন নেতাজির নিখোঁজ অথবা মৃত্যুর গুজবে এই সৈন্যের মনোবল ভেঙে পড়ে। এই সুযোগ নিয়ে ইংরেজরা শুরু করেন এদের পাবলিক ট্রায়াল, অর্থাৎ দেশবাসীর সামনেই লাল কিলায় আজাদ হিন্দ বাহিনীর অফিসারদের শাস্তি দেওয়া, যা ছিল নির্মম, অমানবিক এবং পশুসুলভ আচরণ। ঐতিহাসিক সুমিত সরকারের মতে বলাই বাহুল্য, ব্রিটিশ সরকারের ভারতীয় সৈন্যরা তাদের ভাইদের এই অপমান সহ্য করতে পারেনি এবং তারই ফল ছিল 1946 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারির বিখ্যাত নৌবিদ্রোহ। এই নৌবিদ্রোহের প্রধান দাবি ছিল আজাদ হিন্দ বাহিনীর সদস্যদের সম্মানের সাথে ছেড়ে দেওয়া, এবং এই ঘটনার পর থেকেই পুরো দেশের ব্রিটিশদের ভারতীয় সৈন্যরা বিদ্রোহী হয়ে ওঠে। তাদের পথিকৃত ছিল আজাদ হিন্দ ফৌজ। মাদ্রাস এবং পুনের সৈন্যরা কাজ করতেই মানা করে দেয় ইংরেজদের। এখানেই হয় সুভাষবাবুর আসল জয়। হেরেও জেতার এর থেকে বড় নজির পৃথিবীতে আর নেই। আমি বলছি না, তথ্য প্রমাণসহ ইতিহাস তাই বলছে। যখন জাতীয় কংগ্রেস বুঝতে পারল ট্রেন্ড এখন আজাদ হিন্দ ফৌজের দিকে, তখনই হঠাৎ করে তারাও ব্যস্ত হয়ে পড়ল আজাদ হিন্দ ফৌজের সৈন্যদের মুক্ত করতে। ঠিক যেন ইনস্টা রিলের মতো, যা ট্রেন্ড ফলোয়ার বাড়াতে গেলে তা তো করতেই হবে। এবারে আসি সব থেকে বড় প্রমাণের দিকে। 1947-এ ব্রিটিশের প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি যখন ভারতে আসেন, তখন ওনাকে ঐতিহাসিক বরুণ দে জিজ্ঞাসা করেন তারা কেন ভারত ছাড়েন।
তার সোজা সাপটা উত্তর ছিল, জাস্ট বিকজ অফ নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড হিজ আজাদ হিন্দ ফৌজ। ওনার উক্তিতে উনি স্পষ্টভাবে জানান দেন যে আজাদ হিন্দ ফৌজের জন্য ওদের সৈন্যরা ওদের কথা শুনছিল না, তার বিনা সৈন্য এত বড় দেশ চালানো সম্ভব না। সুভাষচন্দ্র বোস ছিলেন সেই তীর যে গোটা জঙ্গলকে জ্বালাবার ক্ষমতা রাখে। আর ভারতীয় সংবিধানের জনক বি.আর. আম্বেদকর তার লেখনীতে স্পষ্টভাবে জানিয়েছিলেন সুভাষ বোস না থাকলে স্বাধীনতা স্বপ্নই থেকে যেত। কথা বলি মোহাম্মদ আলী জিন্নার। উনি ওনার উক্তিতে স্পষ্ট জানান যে ওনার নেতাজিকে নিজের লিডার হিসাবে মেনে নিতে কোনো আপত্তি নেই এবং তার পরামর্শ মানতেও তিনি রাজি। এছাড়া 1942 থেকে 1947-এর ভারতীয় ইতিহাস পড়লে একজন 4-5-এর বাচ্চাও বলে দেবে যে স্বাধীনতায় গান্ধী এবং কংগ্রেসের থেকে অনেক বেশি কৃতিত্ব ছিল সুভাষচন্দ্র বোস এবং তার স্বাধীন চেতা আজাদ হিন্দ ফৌজের। যাই হোক, এই ভিডিওর উদ্দেশ্য শিক্ষামূলক, তুলনামূলক নয়। আজ আমাদের দেশ স্বাধীন এবং যেই সব বীরদের জন্য আমরা স্বাধীন, আমার এবং আমার চ্যানেলের লক্ষ্য তাদের সত্য ইতিহাস আপনাদের সামনে তুলে ধরা। দয়া করে এই চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেল আপনাদের কাছে সেই ভারত মাতার বীর সন্তানদের তুলে ধরবে যারা আপোষহীন চিত্তে অত্যাচারী শাসকদের বিরুদ্ধে আমরণ যুদ্ধ চালিয়ে গিয়েছে স্বাধীনতার সাথে। সকলকে স্বাধীনতার অনেক অনেক শুভেচ্ছা এবং শেয়ারের মাধ্যমে স্বাধীনতা আমরা যাদের জন্য পেয়েছি ওদের সত্য ইতিহাস সবার সামনে তুলে ধরার অনুরোধ জানিয়ে বিদায় জানাই। জয় হিন্দ, বন্দে মাতরম।